বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইম চৌধুরীর স্টুডিও থেকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আর আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা যাওয়ার আগে প্রতিদিনের মতো যে সংবাদপত্রগুলো সকালে আপনাদের হাতে পৌঁছবে সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেই। দৈনিক জনকণ্ঠ, ৩০ লাখ মরেনি, শহীদের সংখ্যা নিয়ে খালেদার মন্তব্য। আওয়ামী লীগ ১৯৭১ সালে স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধও করেনি, নির্বাচন কমিশন বোবা ও অযোগ্য। দৈনিক ইত্তেফাক, সহিংস হচ্ছে প্রচারণা, কুমিল্লা জামালপুর সাভারে সংঘর্ষ, ভাঙচুর, আগুন। ১৪ বছরের কমে গৃহকর্মী নয়, মিলবে ৪ মাসের মাতৃত্বকালীন ছুটি। মন্ত্রিসভায় গৃহকর্মী সুরক্ষা নীতিমালা অনুমোদন। যুগান্তর, নিরাপত্তা ছকের দায়িত্ব প্রশাসনের হাতে। ভোরের কাগজ, ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব সরকার। জমজমাট প্রচার প্রচারণা, এগিয়ে দলীয় প্রার্থীরা। বাংলাদেশ প্রতিদিন, টাকা উঠছে পৌরসভায়। সুরক্ষা নীতিমালা অনুমোদন, ১৪ বছরের নিচে গৃহকর্মী নয়, দিতে হবে ছুটিও। যায় যায় দিন, বাড়ছে সহিংসতা, ঝরছে রক্ত। পৌর ভোটে সেনা চান খালেদা জিয়া। আমাদের সময়, বাড়ছে সহিংসতা, পৌরসভা নির্বাচন। ওমরা ভিসায় নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, খালেদা। মানবকণ্ঠ, ১০ কারণে বিবর্ণ দশায় নির্বাচন কমিশন। পৌরসভা নির্বাচন, ক্ষমতাসীনদের দৌরাত্ম্য বাড়ছেই। বিএনপির গলার কাঁটা ২০ বিদ্রোহী, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি খালেদার। বণিক বার্তা, টানেল নির্মাণে চীন ভারতের চেয়ে বেশি ব্যয় বাংলাদেশে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম প্রচারণা। সকালের খবর, মন্ত্রিসভায় সুরক্ষা নীতি অনুমোদন, শ্রমিক হিসেবে স্বীকৃতি পেল গৃহকর্মীরা। মানব জমিন, ৩ বছরেও ঠিকানা হয়নি সাইবার ট্রাইব্যুনালের। নির্বাচন কমিশন যেখানে অসহায়। করতোয়া, ১৪ গ্রামে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০। বাংলাদেশ সময়, ৪ কারণে নির্বাচনে বিএনপি। ভোরের ডাক, পৌর ভোট, প্রার্থী পদ ফিরে পাওয়ায় ব্যালট জটিলতায় ইসি। ভোরের পাতা, পথ হারালো বিএনপির কাউন্সিল। আমার সংবাদ, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণের নীতিমালা অনুমোদন। আমার দিন, গৃহকর্মী সুরক্ষা নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন। নবচেতনা, রানা প্লাজা ট্র্যাজেডি, ২৩ জনকে গ্রেফতারে পরোয়ানা। উষার বাণী, গৃহকর্মী সুরক্ষার নীতিমালা ও মন্ত্রিসভায় অনুমোদন। সিলেটবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, টিউলিপ। দি ইন্ডিপেন্ডেন্ট, নো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিঙ্ক ইন নেক্সট 2 years, এন্টারপ্রেনিয়র্স ডিক্রাই ডিসিশন। নো আন্ডার 14 ডোমেস্টিক হেল্পস, ক্যাবিনেট clears draft policy to protect rights of house aides. The Daily People's Time, whether BNP's council, Umrah visas open for Bangladeshis. এই ছিল সংবাদপত্রগুলো শিরোনাম, এবং এখানে যে শিরোনামটি আমাদের সবার কাছে প্রশ্নবিদ্ধ, আমরা যারা মানে সাংবাদিকতা করি এবং যারা এদেশের মানুষ, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ অর্জন করেছি এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এতটুকু এগিয়েছি, তাদের সবার কাছে আজকে যে জিনিসটি মানে টক অফ দ্য কান্ট্রি ছিল, সেটি হলো যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসন তিনি মন্তব্য করেছেন।
আমি আপনি তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে এই মন্তব্যটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। তিনি মন্তব্য করেছেন যে বিতর্ক আছে এবং ৩০ লাখ শহীদ হয়নি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, এরকম নানা কথা, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে এই কথাটি এর আগেও কিন্তু এই ধরনের কথা বিএনপির কাছ থেকে এসছে, আজকে আবার দলের প্রধান যিনি তিনি আবারও বললেন। আপনাকে ধন্যবাদ। আমি এই শিরোনামগুলো যখন শুনছিলাম আমি চিন্তা করছিলাম 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর যেই স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের প্রাণ, এই গাণিতিক প্রকাশ, এটি 30 লক্ষ না হয়ে যদি 31 লক্ষ হতো অথবা 29 লক্ষ যদি হতো, এতে কি আসলে ইতিহাস পরিবর্তিত হয়? এতে কি এই বাস্তবতা পরিবর্তিত হয় যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে মানুষকে স্বাধীন করেছেন? উনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনও বটে। আজকে 44 বছর পরে সূর্যালোকের মতো জলজ্যান্ত একটি বাস্তব সত্য, 30 লক্ষ শহীদ আর 2.5 লক্ষ মা বোনের ইজ্জত, এটা নিয়ে কথা বলার মানে হচ্ছে আসলে তিনি কোনোদিনও বাংলাদেশে বিশ্বাস করতেন না। এবং এটা আমার বলতেই হয়, আমি আসলে এই ধরনের কথা সাধারণত বলি না, তবে আজকের এই কথাটা শুনে আমাকে বলতে হচ্ছে, আমি বাধ্য, যে বেগম খালেদা জিয়া 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে চলাকালীন সময়ে তার নিজের অবস্থানটি কিন্তু বড্ড বিতর্কিত ছিল। সেই কারণেই তার জন্য খুব সহজ আজকে এই যে আমাদের আত্মত্যাগ, এই যে স্বাধীনতা স্পৃহা, এসবকে বিতর্কিত করার চেষ্টা করা, এসব নিয়ে কথা তুলে ধরা। তারপরেও সবসময় আবেগ দিয়ে কথা বললে হয় না, আমি ফ্যাক্টস, ফিগার্স, বাস্তবতায় বিশ্বাস করি। আপনার মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের যারা সম্মানিত দর্শকরা দেখছেন তাদেরকে জানান দিতে চাই যে আজকে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আপনারা যে কেউ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে www.youtube.com গিয়ে খালেদস ওয়ার এই নামে একটি প্রামাণ্য চিত্র রয়েছে, যেটি মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তিনি কিভাবে যুদ্ধ করছিলেন, কোথায় যুদ্ধ করছিলেন, সেই জায়গায় ইউরোপ থেকে আগত সাংবাদিকরা রীতিমতো যুদ্ধক্ষেত্র থেকে আমার ধারণা 27 মিনিট অথবা 29 মিনিটে একটি প্রামাণ্যচিত্র তারা বানিয়েছিলেন, যেখানে পরিষ্কারভাবে সেই সাংবাদিকরাই যেই হারে বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষকে হত্যা করা হচ্ছিল এবং ধর্ষণ করা হচ্ছিল, সেই হিসাব থেকে ওই এপ্রিল মে মাসে যে হিসাব তারা দিলেন, তাতে করে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত আপনি হিসাব করেন 30 লক্ষর বেশি শহীদ হওয়ার কথা। 1, 2 নাম্বার, আমি আরেকটি তথ্য দিতে চাই। 1971 সালে 26 মার্চের পরে আমাদের 71 সালের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সর্ববৃহৎ এবং জনপ্রিয় চ্যানেল ABC, তারও একটি ক্লিপ ইউটিউবে পাওয়া যাবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা এই দেশে এসে যুদ্ধকালীন সময় পরিস্থিতি দেখে তাদের নিজস্ব একটা সার্ভে, নিজস্ব একটা পরিসংখ্যান থেকে ওই মাঝামাঝি সময় তারা বলেছেন যে 11 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং 1 লক্ষেরও অধিক মা বোনের ইজ্জত। সুতরাং 1971 সালের মাঝামাঝি সময় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব জ্ঞান সম্পন্ন সাংবাদিকরা সেই পরিসংখ্যান দেন, অথবা খালেদস ওয়ার যারা নির্মাণ করলেন, এই যে ইউরোপের প্রতি যশা যারা সাংবাদিক, সাহসী মানুষ যারা সত্য উদ্ঘাটন করেন, এত দূর থেকে এসেছেন এই যুদ্ধ দেখাতে, তাদের পরিসংখ্যান অনুযায়ী যে 30 লক্ষ হয়, তাহলে বেগম খালেদা জিয়া, যিনি নিজেই স্বাধীনতা যুদ্ধের কোথাও ধারে কাছেও ছিলেন না, খুব সুরক্ষিত অবস্থায় পাকিস্তানি জওয়ানদের এবং পাকিস্তানি জেনারেলদের ছত্রছায়ায় ক্যান্টনমেন্টে ছিলেন, তিনি আজকে আমার দেশের এই অকাট্য ইতিহাস, এই সত্যকে কিভাবে বিতর্কিত করেন আমি আসলে বুঝে পাই না। এবং এই ক্ষেত্রে আমি 3টি শব্দ বলা ছাড়া আর কিছু থাকে না, ওনার জন্য আমি ছি 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 এছাড়া আর কিছু বলতে পারি না। আমি মনে করি যে উনি নিজের দলের প্রতি অন্যায় করছেন, উনি বাংলাদেশ বাঙালির প্রতি অন্যায় করছেন, এবং সবচেয়ে বড় কথা আজকে 16 ডিসেম্বর কিছুদিন আগেই বের হয়ে গেছে, 44 বছর পরে বাংলাদেশের নতুন প্রজন্ম যে নতুনভাবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই রক্তক্ষয়ী সংগ্রাম, এই যুদ্ধের মধ্যে আমরা স্বাধীন হয়েছি, আমরা একটা যোদ্ধা জাতি হিসেবে আবির্ভূত হয়েছি, এই যে গর্ববোধ, এই গর্ববোধ তিনি আজকে দিনে দুপুরে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলার মধ্য দিয়ে লুণ্ঠন করতে চাচ্ছেন। তবে আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্ম তারা সত্যি জানে, কালো কি জানে, সাদা কি জানে, তারা অবশ্যই বেগম খালেদা জিয়ার এই বাণীকে পরিত্যাগ করবেন। এবং সত্যিকার অর্থে উনি যে গঠনমূলক রাজনীতি করেন না, আজকের এই বক্তব্যের ভিতর দিয়ে তিনি আবার এটা প্রমাণ করলেন। আর
বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি। বাঙালি স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা স্বাধীন হতে পারি। আবাল বৃদ্ধ বনিতা টেকনাফ থেকে তেতুয়া প্রত্যেকে যুদ্ধ করেছেন, কিন্তু এই যুদ্ধ করার ক্ষেত্রে, সংগঠিত করার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধাদেরকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে, সাহস যোগানোর ক্ষেত্রে, রসদ যোগানোর ক্ষেত্রে, প্রশিক্ষণের ব্যবস্থা করার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা যিনি অস্বীকার করবেন, আমার ধারণা তিনি বাংলাদেশের কোনো ইতিহাস বই পড়েন নাই। এসব বালখিল্য বক্তব্য শুনে আসলে সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না। আমি এই জায়গায় একটা কথা শুধু আপনাকে বলি, মার্টিন এল ক্রস, আমি যদি ভুল না করি, তিনি একটা বই লিখছিলেন, এ কল ফর এ নিউ রেভলিউশন, বইটার নাম যদি ভুল না করি, এটা 1993 সালে তিনি লিখেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে টুডে উই লিভ ইন এ ওয়ার্ল্ড which has replaced philosophy with which has replaced politics with philosophy। অর্থাৎ আপনি রাজনীতি করবেন, আপনার রাজনীতিতে একটা দর্শন থাকবে, একটা স্বপ্ন থাকবে, আপনি মানুষকে মহিমান্বিত করবেন, গর্বিত করবেন, তাদেরকে উজ্জীবিত করবেন, তাদেরকে সাহস দিবেন এবং তাদের সামনে একটা লক্ষ্য সৃষ্টি করবেন যে আমরা এই জায়গায় পৌঁছাবো। এটাই রাজনীতির উদ্দেশ্য, দর্শন ভিত্তিক, আদর্শ ভিত্তিক, স্বপ্ন ভিত্তিক। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, এই মার্টিন এল ক্রসের কথা ঠিক, যে বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার রাজনীতি যখন আমি দেখি, তখন আমি দেখি যে এই রাজনীতিতে যে দর্শন থাকার কথা, যে স্বপ্ন থাকার কথা, তা প্রতিস্থাপিত হয়েছে শুধুমাত্র কূটকৌশল এবং সস্তা রাজনীতির কলা কৌশল ছাড়া তার কিছুই নেই। তো আমি রাদার স্পিচলেস, আমি একটু বাকের অভাব বোধ করছি, কারণ এই ধরনের কথাবার্তা আজকে এই সময় এসে শুনতে হবে, আমি নিজেও চিন্তা করি। এবং একটা কথা শুধু অ্যাড করে দিই আপনাকে, এটা আমার মনে হয় দর্শকদের জানা দরকার। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে 1971 সালে যারা যুদ্ধ অপরাধ করেছেন, রাজাকার, আলবদর, আল শামস, তাদের বিচার হচ্ছে। এটা অনেক সময় টিভিতে বলা হয় না, আমার বলা দরকার। আপনারা এই যে বিচার যেটা চলছে, বিচার চলাকালীন সময়ে যে জবানবন্দি এবং যেই যুক্তিতর্ক, সাক্ষীর যে ব্যাপারগুলো এসেছে, এটা যদি পড়ে দেখেন, তথ্য অধিকার আইন প্রয়োগ করার মধ্য দিয়ে এই কাগজপত্রগুলো পাওয়া সম্ভব। আপনারা দেখবেন এমনকি মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, তারপরে কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, কেউই তাদের বিচার প্রক্রিয়ায় একবারও বলেন নাই যে বাংলাদেশে গণহত্যা হয় নাই, 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে নাই এবং 2.5 লক্ষ মামুনের ধর্ষণ হয়নি। তারা বলছেন তারা এই কাজগুলা করেন নাই। কিন্তু বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে, এটা ওই সুচিহ্নিত রাজাকার, আলবদর, আল শামস, তাদের বক্তব্য কিন্তু প্রকাশিত এবং পরিষ্কার। তো বেগম খালেদা জিয়া যাদেরকে এতদিন দোসর বানায় রাজনীতি করলেন, বাংলাদেশের আগুন সন্ত্রাস ধ্বংসাত্মক রাজনীতি করলেন, তিনি হঠাৎ করে তার দোসরদের দেওয়া যে বক্তব্য, তারই বিরুদ্ধচারণ করছেন। আসলে উনি কি জানেন, উনি কি মানসিকভাবে সুস্থ অবস্থায় আছেন কিনা, আমার মাঝে মাঝে সন্দেহ হয়। যাই হোক, এবারে আসি একটু ভিন্ন প্রসঙ্গে। গৃহকর্মী সুরক্ষা নীতিমালা আজকে মন্ত্রিসভা অনুমোদন হয়েছে এবং এর মাধ্যমে গৃহকর্মীদের সুরক্ষা, তাদের কাজের, তাদের মানে স্বাস্থ্যগত বিষয়, অন্যান্য বিষয় এবং তাদের কল্যাণ নীতিমালাও আছে, কল্যাণের বিষয়ে সেখানে কথা বলা হয়েছে। এই মন্ত্রিসভায় এটি উঠেছে এবং এই বিষয়ে যে গৃহকর্মীদের সুরক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উন্নত দেশগুলোতে এটি আছে। সেখানে একেবারেই যে সব জায়গায় আইন দিয়ে আছে তা কিন্তু না, সেখানে মানুষের ভ্যালুজেরও বিষয় আছে, যে মানুষ স্বাভাবিকভাবে মনে করছে যে আমার সঙ্গে যে লোকটি কাজ করে সেই লোকটির অধিকার আমাকেই দেখতে হবে। তো আমাদের এখানে আইন হলো এক ধরনের, নীতিমালা হলো, এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন চাইছি। আজকে এটা আমার জন্য খুব আনন্দের দিন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কর্মী। আমি আপনাকে বলতে চাই যে গৃহকর্মী সুরক্ষা এবং কল্যাণ আইন যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে এবং সংসদে র্যাটিফাই করে পাশ করা হবে, সেটি বাংলাদেশের জন্য যুগান্তকারী এই কারণে, আমরা অনেক সময় বুঝি না বা অনুভব করতে চাই না যে 1971 সালে আমরা এই দেশটা কেন আনলাম, বঙ্গবন্ধু কেন বাঙালিকে একটা স্বাধীন দেশ দিচ্ছিলেন। আমরা 100 বছরের সামন্তবাদিতা, 1000 বছরের সামন্তবাদিতাকে পরাস্ত করে এমন একটা দেশ বানাতে চাইলাম যেই দেশ আওয়াম, অর্থাৎ সকলে সমান। কিন্তু এই বাস্তবতা কিন্তু বাংলাদেশে পরিলক্ষিত হয় নাই, কারণ 1975 সালের 15ই আগস্ট তাকে হত্যা করার মধ্য দিয়ে সাম্যের উপরে নির্ভর করা বাংলাদেশ যেটা গড়ে ওঠার কথা, ন্যায় বিচারের উপর ভিত্তি করে যে বাংলাদেশ গড়ে ওঠার কথা, অসাম্প্রদায়িকতার উপরে ভিত্তি করে যে বাংলাদেশ গড়ে ওঠার কথা, সমাজতন্ত্র, সেটা তো আমরা কায়েম করতে পারিনি।
এবং বাস্তবতা হচ্ছে আমরা ভদ্র ভাষায় সভ্য ভাষাটাকে গৃহকর্মী বলছি, কিন্তু বাংলাদেশের প্রচলিত ভাষায় যারা আমাদের বাড়িতে বাড়িতে কাজ করে তাদেরকে আমরা কেউ চাকর বলি, কেউ কাজের লোক বলি। তারা আমাদের এই দেশেরই সন্তান, এই দেশের কমন ভাষা আছে বুয়া, এই দেশের নাগরিক, একই রক্তের মানুষ, একই শারীরিক গঠনের মানুষ, কিন্তু আপনার আমার সাথে কিন্তু একসাথে বসে খেতে পারে না। তার ছুটির অধিকার নাই, তার ন্যায্য বেতনের অধিকার নাই। সুতরাং যেই বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এবং তার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখেন, সেই বাংলাদেশে লুকায়িত ভাবে এত বিশাল এক বৈপরীত্য আমাদের নিজেদের মাঝে বাস্তবে ছিল, তাকে যদি সত্যিকার অর্থে দূর করতে হয়, তাহলে আজকের এই যে যুগান্তকারী যে আইনটি প্রণীত হলো, যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ আইন, এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার যে সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যেই স্বপ্নের বাংলাদেশ দেখেন, যেখানে ভেদাভেদ থাকবে না, বৈপরীত্য থাকবে না, আমার মনে হয় সেই বাংলাদেশের দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যেহেতু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক লোকই গৃহকর্মী হিসেবে কাজ করে, কিন্তু তাদের এই চাকরি, আমি ওয়ার্ডটি ভেবেছি, তাদের এই চাকরি আত্মসম্মানের, মর্যাদায় পূর্ণ এবং তাদের অধিকার আছে। আমি মনে করি আজকের এই আইনের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের পেশার যে জগৎ, সেই ক্ষেত্রে একটি বিপ্লব সৃষ্টি হবে, পেশা হিসেবে স্বীকৃতি পেল, এবং গৃহকর্মীরা আত্মসম্মানের সাথে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা ছোট করে আর দেখতে পারবো না, সেই অবকাশও ইনশাল্লাহ আর থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমার পিতৃভূমি মিঠাপুকুর রংপুরের মানুষের পক্ষ থেকে অনেক 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 অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। যে সত্যি কথা বলতে কি, ওই আমি মাঝে মধ্যে কিছু রেফারেন্স টানি, আপনার একজন আইন বিশেষজ্ঞ ছিলেন গ্যারিয়েল ফ্রান্সেন, তিনি একটা কথা বলছিলেন যে যখন আপনি রিফর্ম করবেন, যখন নতুন কিছু আনবেন, যুগান্তকারী কিছু আনবেন, তখন আসলে এটা কিন্তু সহজ কাজ না। এটা কোনো শিশুর পা দিয়ে হেঁটে যাওয়ার মতো সহজ কোনো কাজ না। এটা সত্যিকার অর্থে যে স্রোত বইছে তার বিপরীতে গিয়ে একটা কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা। এবং আজকের এই আইনটি আমি মনে করি যে বাংলাদেশের শত বছর ধরে আমরা সামন্তবাদী সমাজ থেকে ছুটে আসলেও আমাদের মনে লুকায়িত ভাবে যে সামন্তবাদী চিন্তা ভাবনা আছে, তার বিপরীতগামী একটা দিকে যে আমরা আগানো শুরু করলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা সত্যি প্রশংসার দাবিদার। এটা অনেকে হয়তোবা খালি চোখে অনুভব করতে পারবেন না, কিন্তু একটু সময় নিয়ে চিন্তা করলে, আপনি চোখ বন্ধ করলে দেখবেন যে একটা সোনালী বাংলাদেশের ক্ষেত্রে এই আইনের বিশাল বড় ভূমিকা আছে। পৌরসভা নির্বাচন এখন সবচেয়ে আলোচিত বিষয়, সারা দেশে এ নিয়ে আলোচনা চলছে এবং পৌরসভা নির্বাচন নিয়ে অনেক অনেক কথা রয়েছে। কেউ বলছেন টাকা উঠছে পৌরসভায়, কেউ বলছেন সংঘাত শুরু হয়েছে, বিপ্লব শুরু হয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থী রয়েছেন, নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আবার কেউ কেউ দেখছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি একটি লড়াই, দীর্ঘদিন পর রাজনৈতিক আরেকটি লড়াই পৌরসভা নির্বাচনের মাধ্যমে। সবগুলো মিলিয়ে আপনার মূল্যায়নটা আমি চাইছি। না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যখন নির্বাচন হয় সেখানে একটা এলিমেন্ট অফ কম্পিটিশন, একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে। আর যেখানে কম্পিটিশন থাকবে সেখানে হয়তোবা বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকৃতির সংঘাত থাকে। আমরা সংঘাত আশা করি না, তবে তৃতীয় বিশ্বের দেশগুলোর নির্বাচনের যে বাস্তবতা, তাতে করে যেই পরিমাণ সংঘাতের কথা বিভিন্ন পত্রিকায় উল্লেখ করা হচ্ছে, সেটার কারণে সত্যিকার অর্থে এই নির্বাচনের গুণগত মানে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। কারণ নির্বাচন কমিশন খুব শক্তভাবে দৃঢ় সংকল্পবদ্ধ অবস্থায় আছেন যে তারা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে বাংলাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অবধি আমাদের রাজনীতির একটা অঙ্গাঙ্গীন অনস্বীকার্য অংশ ছিল সংঘাত। সুতরাং সেই সংঘাতের চর্চায় আমরা এতটাই বিভোর হয়ে গেছি যে কোনো কিছু করতে গেলে হয়তো বা ছোটখাটো সংঘাত হয়, তবে তাতে করে গুণগত মানে নির্বাচনের কোনো ব্যত্যয় ঘটবে না। আর জাতীয়তাবাদী দলের যেটা হয়েছে যে হ্যাঁ, জাতীয়তাবাদী দলে এটা তো আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে 5ই জানুয়ারি 2014 সালের যে সংসদ নির্বাচন তারা বর্জন করলেন, সেই নির্বাচনটি বর্জন করার ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের আমার দৃঢ় বিশ্বাস 99.99% নেতা এবং কর্মী বর্জন করতে চাননি।
বেগম খালেদা জিয়া এককভাবে অগণতান্ত্রিকভাবে কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে, কারো কোনো মতামতের প্রতি সম্মান না দেখিয়ে, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি, এমনকি তার যে স্থায়ী কমিটি আছে, কারোর সাথে কোনো ধরনের কনসালটেশন ছাড়া, পরামর্শ ছাড়াই তিনি এককভাবে এই নির্বাচনকে বর্জন করেছিলেন। তাতে যেটা হয়েছে যে হ্যাঁ, জাতীয়তাবাদী দলেও কিছু মানুষ আছেন, আমি বিশ্বাস করি যারা শান্তিপ্রিয়, যারা নির্বাচনে বিশ্বাস করে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখে, তাদের ভিতর তো অবশ্যই একটা তৎপরতা দেখা যাবে যে যেভাবেই হোক এই নির্বাচনী বৈতরণীতে তারা পাশ করতে চাবেন, ভালো করতে চাবেন, জয়ী হতে চাবেন। এবং আমি এটাকে সম্পূর্ণভাবে একটা সুস্থ আলামত হিসেবে দেখছি। তবে আমার ভয় একটা, শঙ্কা একটা, যে আপনি জানবেন যে গত সিটি কর্পোরেশন নির্বাচন যেগুলো হলো ঢাকা, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী যেই ফাঁদ পেতে রেখেছিল, অর্থাৎ নির্বাচনে তারা যাবেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন না, এবং মাঠ ছেড়ে দেওয়ার পরে যে একটা সমস্যা তৈরি হয় সেটার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করবেন, এই ক্ষেত্রেও তারা এটা করতে পারেন। তবে সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলের তৃণমূলের যারা নেতাকর্মী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে, এবং সবচেয়ে বড় কথা যারা জামাতে ইসলামীকে এবং শিবিরকে দোসর হিসাবে থাকায় একেবারেই খুশি নন, বরঞ্চ দুঃখিত এবং লজ্জিত, আমার ধারণা তারা এই নির্বাচন নিষ্ঠার সাথে করতে চাবেন এবং করবেনও বলে আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, এটা ঠিক, যেহেতু দলীয় প্রতীকের অধীনে নির্বাচন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের পৌরসভা নির্বাচনটাকে যদি আপনি আলাদা করে দেখেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে যে কেন্দ্রীয় সরকার, সে যেই পরিমাণ উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করেছেন, এবং এই উন্নয়ন যেভাবে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ছড়িয়ে পড়েছে, তাতে করে এটা খুব স্বাভাবিক যে একজন ভোটার চিন্তা করবেন যে এই নৌকা মার্কাই তো আমাকে উন্নয়ন দিচ্ছে, এই নৌকা মার্কাই তো আমাকে সামাজিক নিরাপত্তার বলয় দিচ্ছে, এই নৌকা মার্কাই তো আমাকে গৃহকর্মী নিরাপত্তা এবং কল্যাণ আইন দিচ্ছে। সুতরাং আমার পৌরসভার যদি উন্নতি হতেই হয়, আমার পৌরসভাকে যদি একটি অত্যন্ত ভাইব্রেন্ট, অ্যালাইভ, জীবন্ত একটা প্রাণকেন্দ্রে, ওই পল্লী অঞ্চলের প্রাণকেন্দ্রে রূপান্তরিত হতেই হয়, তাহলে অবশ্যই এমন সব লোকের সাথে আমাকে যেতে হবে বা সমর্থন দিতে হবে যারা রাজনৈতিকভাবে সক্ষম, যারা প্রশাসনিকভাবে সক্ষম, এবং সবচেয়ে বড় কথা যেটা আপনাকে একটু আগে বললাম, যে যাদের রাজনীতিতে দর্শন আছে, স্বপ্ন আছে, শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয়, ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা নয়, লিপসাকে চরিতার্থ করার চেষ্টা নয়। আমার ধারণা তারাই এবারের নির্বাচনে জয়ী হবেন। এবং এটা বলাই বাহুল্য থাকে যে পৌরসভা নির্বাচনে আপনি খেয়াল করে দেখবেন যে জাতীয়তাবাদী দল, আপনি পত্রপত্রিকা দেখলেই দেখবেন যে যথেষ্ট অবহেলার সাথে এবং অবজ্ঞার মধ্য দিয়েই কিন্তু তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছেন। কারণ প্রথম দিনেই বেশ কয়েকজন ঋণ খেলাফি বাদ পড়ে গেছেন, প্রথম দিনে বেশ কয়েকজন বিল খেলাফি বাদ পড়ে গেছেন, এবং শুধু তাই না, জামাতি ইসলামী থেকে 40 জনেরও অধিক ব্যক্তিকে তারা ধানের শীষ দিয়ে নির্বাচন করার ব্যবস্থা করেছেন, যাদের প্রত্যেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তো আপনি সুস্থ স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারবেন না। এই কাজগুলো তারা করেছেন ইচ্ছা করেই, যাতে করে নির্বাচনে পরাজিত হলে তারা বলতে পারেন যে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তাই আমি দর্শকদের কাছে একটা জিনিসই অনুরোধ করব, আমাদের কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, বাট বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন। প্রতিদিন নিত্যদিনের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটে যায়, সেগুলো নিবিড়ভাবে যদি আমরা বিশ্লেষণ করি বা যদি ব্যবচ্ছেদ করি, তাহলে আমরা আসলে দেখব যে জাতীয়তাবাদী দল এখনো জামাত ইসলামের সাথে বাংলাদেশের বিরুদ্ধে, সবচেয়ে বড় কথা বাঙালির বিরুদ্ধে, এবং সবচেয়ে আমাদের যে গণতান্ত্রিক মুনাফা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের নতুন প্রজন্ম, তার বিরুদ্ধে এখনো অব্যাহতভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে সরকার উন্নয়ন করেছে, তার ফল সরকার পাবে, কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে বিএনপি যে আন্দোলন করল গত কিছুদিন আগে, সেই আন্দোলন এবং আজকে যে কথাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত, যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে নতুন বিতর্কটি, এর ফল কি পৌরসভা নির্বাচনে পড়তে পারে? অবশ্যই পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করি, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং বাংলাদেশের সুচিন্তিত রাজাকার আলবদর আল শামস, তারা 2015 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে যেই পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটাকে আমি কোনো অবস্থায় আন্দোলন বলবো না। এটি শুধুমাত্র নাশকতা, এটি আগুন নির্ভর, আগুন সন্ত্রাস, এটা পেট্রোল বোমা মেরে নিরপরাধ, অসহায়, রাজনীতির সাথে যারা সরাসরি যুক্ত নয়, এসব ব্যক্তিদেরকে আক্রান্ত করার একটি কালো অপচেষ্টা ছাড়া আর কিছুই ছিল না।
এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এতদিন ধরে বাংলাদেশের মানুষের এগিয়ে যাওয়ার পথে যে প্রতিবন্ধকতা তারা সচেতনভাবে সৃষ্টি করেছেন, তার জন্য ক্ষমা প্রার্থনা না করে বরঞ্চ বাংলাদেশের সোনালী ইতিহাসকে আজকে নতুন করে বিতর্কিত করার মধ্যে দিলে যেটা হবে যে আগামী পৌর নির্বাচনে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী মানুষ আর যাই হোক জাতীয়তাবাদী দলকে সমর্থন দিবে না, বরঞ্চ তারা তাকে প্রত্যাখ্যান করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরও। আগামীকাল এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল কামনা করছি। সবার নিরাপদে থাকবেন সবাই।